হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসি টুনসে আপনাদের সকলকে জানাই স্বাগতম। প্রিয় বন্ধুরা, এটি সাধারণত একটি কার্টুন চ্যানেল, কিন্তু সামনে এসএলএসটিকে লক্ষ্য রেখে এসএলএসটির একটি সেরা প্রস্তুতির কথা মাথায় রেখে এই চ্যানেলে আজ থেকে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া হবে, সাধারণত প্র্যাকটিস সেট। আজকে যে প্র্যাকটিস সেটটি নিয়ে এখানে প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে প্র্যাকটিস সেট 3। আর এটি সাধারণত সোশ্যাল মিডিয়াতে আমি দিয়ে থাকি। সোশ্যাল মিডিয়াতে ওখানে প্রশ্নটি দেওয়া আছে এবং উত্তরটি আপনারা এখান থেকে মিলিয়ে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, একটি লাইক করে দেবেন। তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকের ভিডিও আমি সাধারণত 30টি করে প্রশ্ন রেখে থাকি, পুরো সমগ্র সিলেবাস থেকে একটি কভার করার চেষ্টা করি। তো এখানেও তার ব্যতিক্রম নয়, এখানেও 30টি প্রশ্ন রয়েছে। প্রায় সমগ্র সিলেবাসের প্রত্যেকটা টপিককে টাচ দেওয়া হয়েছে এবং খুবই ইউনিক এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখলেই আপনাদের মনে হবে এবং আপনি যাচাই করে নিতে পারবেন আপনি কতটা এগিয়ে রয়েছেন। তো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন রয়েছে, মধ্যযুগের নাগরিক কবি কে? বন্ধুরা, এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মধ্যযুগের নাগরিক কবি কে? এখানে অপশন রয়েছে ভারতচন্দ্র, আমরা জানি রায়গুণাকার ভারতচন্দ্র অন্নদামঙ্গল কাব্যের কবি, বড়ুচণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কবি, কাশিরাম দাস ভারত পাঁচালী বা মহাভারতের অনুবাদ এবং বৃন্দাবন দাস। বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, রায়গুণাকার ভারতচন্দ্র। এর পরের প্রশ্ন আমরা দেখে নেব। 2 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সর্ববৃহৎ খণ্ড কোনটি? বন্ধুরা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে 13টি খণ্ড রয়েছে আমরা জানি। দানখণ্ড, বানখণ্ড, বৃন্দাবন খণ্ড, তাম্বুল খণ্ড, কালিয়দমন খণ্ড, যমুনা খণ্ড। এই খণ্ডের মধ্যে সবচেয়ে বৃহৎ, সবচেয়ে বড় যে খণ্ডটি হচ্ছে সেটি হচ্ছে অপশন সি, বৃন্দাবন খণ্ড। বন্ধুরা, অপশন সি, বৃন্দাবন খণ্ড। এর পরের প্রশ্ন হচ্ছে, লাউ সেন চরিত্রটি মঙ্গল কাব্যে ধারা। বন্ধুরা, আমরা জানি যে লাউ সেন এই চরিত্রটি রয়েছে ধর্মমঙ্গল কাব্যে। আমরা জানি মঙ্গল কাব্যের বিভিন্ন শাখা হচ্ছে অন্নদামঙ্গল, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, তো কালকেতু, ভারদত্ত, ফুল্লরা, বিভিন্ন চরিত্র রয়েছে বিভিন্ন কাব্যের। তো লাউ সেন বলে যে চরিত্রটি রয়েছে সেটি অবশ্যই ধর্মমঙ্গল কাব্যের। এর পরের প্রশ্ন আমরা দেখে নেব, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সুলতানার স্বপ্ন, ইংরেজিতে এটি প্রকাশিত হয়েছিল সুলতানাস ড্রিমস নামে। তো এটি কী ধরনের রচনা? এখানে আমাদের অনেকেই কনফিউশন জেগে যাবে যখন বলবো এটি কী ধরনের রচনা। একটি স্বচ্ছ ধারণা না থাকলে হয়তো প্রবন্ধ না উপন্যাস বা গল্প এরকম মনে হবে। তো এটি অবশ্যই বেগম রোকেয়া সাখাওয়াতের উপন্যাস। বন্ধুরা, এটি উপন্যাস, অপশন বি সঠিক উত্তর। এরপরে আমরা দেখে নেব মৃত্যুক্ষুধা, এই উপন্যাসটি কার লেখা? বন্ধুরা, মৃত্যুক্ষুধা এই উপন্যাসটি, এখানে 4টি অপশন রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর, সমরেশ বসু, নজরুল ইসলাম এবং আশাপূর্ণা দেবী। এই উপন্যাসটি আমাদের বিদ্রোহী কবি নজরুল ইসলামের লেখা, অপশন সি সঠিক উত্তর। এরপরে আমরা দেখে নেব, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয় ড্যাশ পত্রিকায়। এখানে পত্রিকাগুলি দেওয়া আছে। বন্ধুরা, লাঙল, ধূমকেতু, মুসলিম ভারত, বিজলি, এই 4টি পত্রিকা রয়েছে। তার মধ্যে এই বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয়েছিল বিজলি পত্রিকায়, অপশন ডি সঠিক উত্তর। এর পরের প্রশ্ন দেখব, বিমলা, নিখিলেশ, সন্দীপ চরিত্রগুলি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসে পাওয়া যায়? এই চরিত্রগুলি রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসে পাওয়া যায়, অপশন বি সঠিক উত্তর। এর পরের প্রশ্ন, প্রত্যুৎপন্নমতি কথাটির সঠিক ব্যাখ্যা কী? বন্ধুরা, এখানে অপশন রয়েছে, যার বুদ্ধি নাই, যার উপস্থিত বুদ্ধি নাই, যার উপস্থিত বুদ্ধি আছে, যার বুদ্ধি আছে কিন্তু কাজে লাগাতে ব্যর্থ। এখানে সঠিক উত্তর হবে অপশন সি, যার উপস্থিত বুদ্ধি আছে তাকে প্রত্যুৎপন্নমতি বলে ডাকা হয়। এর পরের প্রশ্ন বন্ধুরা, একটি সন্ধি বিচ্ছেদ, ধনুষ টঙ্কার শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ করলে হবে। বন্ধুরা, অপশানগুলি ভালো করে লক্ষ্য করবে। এরকম সন্ধি বিচ্ছেদ যদি দেয় তবে আমাদের খুবই কনফিউশনে পড়ে যেতে হয়, কারণ খুবই কাছাকাছি অপশানগুলি থাকে, যদি সঠিক নিয়ম না জানা থাকে। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি, ধনুষ যুক্ত টঙ্কার। বন্ধুরা, এটি অবশ্যই বিসর্গ সন্ধি। এরপরে আমরা দেখে নেব 10 নম্বর প্রশ্ন, কারক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? বন্ধুরা,
খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারক ব্যাকরণের কোন অংশ আলোচিত হয়? এখানে উত্তরটি অবশ্যই হবে রূপতত্ত্বে। 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, রূপতত্ত্বে আলোচনা করা হয়। এরপরে প্রশ্ন বন্ধুরা 11 নম্বর প্রশ্ন, মেয়েটি অঙ্কে খুব কাঁচা। এই প্রশ্নের উত্তরটা আমি ফেসবুকে একটু মিস্টেক করেছিলাম বন্ধুরা অপশানগুলি দিতে, তো এটি হবে অবশ্যই এখানে অঙ্কে পদটি অধিকরণ কারকের, অঙ্কে পদটি অধিকরণ কারকের কোন বিভক্তি রয়েছে? বন্ধুরা এখানে হবে সপ্তমী বিভক্তি। অপশন ডি সঠিক উত্তর, সপ্তমী বিভক্তি। এরপরে প্রশ্ন, ফুলকুমারী কোন সমাস? ফুলকুমারী কোন সমাস? বন্ধুরা কর্মধারায় সমাসের বিভিন্ন ভাগ রয়েছে, উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়, রূপক কর্মধারায়, সাধারণ কর্মধারায়। তো এটি অবশ্যই হবে উপমিত কর্মধারায়। বন্ধুরা ফুল এবং কুমারী এ দুটির সঙ্গে কোনো সাধারণ বৈশিষ্ট্য নয়, দুটি বিশেষ্য এবং দুটির সঙ্গে তুলনা করা হয়েছে, তাই এটি অবশ্যই হবে উপমিত কর্মধারায় সমাস। অপশন সি সঠিক উত্তর। এরপরে প্রশ্ন, বিভক্তিহীন নামপদকে কি বলে? বন্ধুরা বিভক্তিহীন নামপদকে প্রাতিপদিক বলে। অপশন ডি সঠিক উত্তর। এর পরের প্রশ্ন বন্ধুরা, নির্মলা উপন্যাসটি কার রচনা? বন্ধুরা নির্মলা উপন্যাসটি অবশ্যই ধনপত রায় বা মুন্সী প্রেমচন্দের লেখা। ধনপত রায় তার আসল নাম, মুন্সী প্রেমচন্দ, নবাব রায় এগুলি তার একজনেরই নাম বন্ধুরা। তাই আমি একটু ঘুরিয়ে প্রশ্নটা মুন্সী প্রেমচন্দ দিতে পারতাম, কিন্তু সেটার নাম তো কমন নাম সবাই জানে, তার জন্য ধনপত রায় আমি নামটা দিয়ে দিয়েছি। সঠিক উত্তর হবে বি 14। এরপরে প্রশ্ন বন্ধুরা, কোন সাহিত্য কীর্তির জন্য অমৃত প্রীতম জ্ঞানপীঠ পুরস্কার অর্জন করেন? বন্ধুরা অমৃত প্রীতম একজন পাঞ্জাবি লেখিকা, তার বিখ্যাত কয়েকটি লেখা রয়েছে, পিঞ্জর উপন্যাস, ডক্টর দেব। তো কাগজ থেকে ক্যানভাস উপন্যাসের জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কার অর্জন করেন। এরপরে প্রশ্ন বন্ধুরা, ইংরেজি সাহিত্যের অনুবাদ অনুষঙ্গ থেকে দ্য বিগ সি এটি কার প্রাথমিক জীবনের আত্মজীবনী? বন্ধুরা 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ল্যাংস্টন হিউজ। বন্ধুরা 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ল্যাংস্টন হিউজ। এর পরের প্রশ্ন, আন্না ক্যারেনিনা 1878 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, এটি কী জাতীয় রচনা? বন্ধুরা এইরকম প্রশ্ন দিলে অনেকে বিভ্রান্ত হয়ে যাবে। এই ধরনের প্রশ্নের উত্তরটি হবে এটি আন্না ক্যারেনিনা উপন্যাস। বন্ধুরা এর পরের প্রশ্ন, নেপালি ভাষায় রামায়ণের অনুবাদ করেছেন কে? নেপালি ভাষায় রামায়ণের অনুবাদ করেছেন ভানুভক্ত আচার্য। এরপরে প্রশ্ন, পদ্মাবতী কাব্য আলাওল কোন ভাষা থেকে অনুবাদ করেছেন? পদ্মাবতী কাব্য ভানুভক্ত হিন্দি ভাষা থেকে অনুবাদ করেছেন। এর পরে প্রশ্ন, চর্যা গীতির সর্বশেষ পদটি কার রচনা? চর্যা গীতির সর্বশেষ পদটি যে পদকর্তা রচনা করেছেন তিনি হলেন অপশন সি সবরপা। অপশন সি সবরপা। এর পরের প্রশ্ন আমরা দেখে নেব একটি ব্যাকরণ থেকে। বন্ধুরা শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান হবে বন্ধুরা এখানে দেখুন পাষাণ, এই বানানটি হবে অপশন ডি সঠিক উত্তর। পয়াকার পেটকাটা মূর্ধন্য, শয়াকার মূর্ধন্য, পাষাণ। এর পরের প্রশ্ন, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে? বাংলা ভাষার প্রথম ব্যাকরণ যিনি রচনা করেন তিনি হচ্ছেন মনোয়েল দ্য আশুম্পসাও। বন্ধুরা এটি হবে সঠিক উত্তর 22-এর বি। এর পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রফেসর শঙ্কু থেকে রাখা হয়েছে। এখানে বন্ধুরা প্রফেসর শঙ্কু পক্ষী বিজ্ঞানী বন্ধুটির নাম কি? এটি করভাস অংশ থেকে নেওয়া হয়েছে। তো এখানে প্রফেসর শঙ্কুর যে পক্ষী বিজ্ঞানী ছিলেন তিনি হলেন রিউফাস গ্রেনফেল। রিউফাস গ্রেনফেল। অপশন এ সঠিক উত্তর। বন্ধুরা এর পরের প্রশ্ন, সুকুমার মাস্টারমশাইকে নিয়ে গল্প লিখে পত্রিকার সম্পাদকের কাছ থেকে কত টাকা পেয়েছিলেন? এটি দাম গল্প থেকে নিয়ে আনা হয়েছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের। বন্ধুরা এই সঠিক উত্তর হবে 10 টাকা। অপশন বি সঠিক উত্তর। এর পরের প্রশ্ন আমরা দেখে নেব। বন্ধুগণ হাসবেন না, এটা তামাশা নয়। এখানে বক্তা কে? এখানে বক্তা হলো ইলিয়াস, শামসে মাগি, মোহাম্মদ সানা মোল্লা সাহেব। 25 নম্বর প্রশ্নের অ্যান্সার সঠিক অ্যান্সার হবে বন্ধুরা ইলিয়াস। অপশন এ ইলিয়াস বলেছিলেন এই কথাটি। এর পরের প্রশ্ন আমরা দেখে নেব 26 নম্বর প্রশ্ন। লেখিকা ঢেকি শাকের কথা যে পত্রিকায় পড়েছিলেন সেটি মহিলা পত্রিকা। সেটি হবে বন্ধুরা মহিলা পত্রিকা। অপশন সি সঠিক উত্তর। এর পরের প্রশ্ন 27 নম্বর প্রশ্ন, অন্নদামঙ্গল কাব্যে
কাব্যকে কে রাজকণ্ঠের মণিমালা বলে অভিহিত করেছেন? এটি সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। বন্ধুরা, অন্নদামঙ্গল কাব্যকে রাজকণ্ঠের মণিমালা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বন্ধুরা ধর্মমঙ্গল। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় কোন কাব্যটিকে রাঢ়বঙ্গের জাতীয় কাব্য বলে অভিহিত করেছেন? ধর্মমঙ্গল কাব্যে। আর রাঢ়বঙ্গের রূপকার বলে অভিহিত করেছেন অবশ্যই ঘনরাম চক্রবর্তীকে। এরপরের প্রশ্ন হচ্ছে বন্ধুরা, গীতের যেই উদ্দেশ্য যেই কাব্যের সেই উদ্দেশ্য, এই কথাটি কে বলেছেন? এই কথাটি বলেছেন আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন যে গীতের যে উদ্দেশ্য যেই কাব্যের সেই উদ্দেশ্য। এরপরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, আজকের সেটের শেষ প্রশ্ন, বই কিনে কেউ দেউলিয়া হয় না। বন্ধুরা, এই বিখ্যাত উক্তিটি করেছেন আমাদের বিখ্যাত একজন লেখক সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলী তিনি বই সম্পর্কে লিখতে গিয়ে এই কথাটি বলেছেন যে বই কিনে কেউ দেউলিয়া হয় না। বইয়ের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি অবশ্যই কথাটি বলেছেন। তো সকলকে জানাই ধন্যবাদ আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। তবে আরও একবার ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন। আর নিয়মিত ভিডিও এখানে আপলোড করা হবে দিনে 2-3টে করে। আপনারা নিজেটাকে যাচাই করে নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।